দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। লেবাননে বাংকার বিধ্বংসী বোমা হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত। ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি সশস্ত্র গোষ্ঠীটির, কঠোর জবাব দেওয়ার ঘোষণা খামেনির। ছাত্র জনতার আন্দোলনে শহীদের সংখ্যা ১৫০০-এর বেশি, আহত ৩১,০০০। এখনও চলছে চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ। মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ। অর্জিত স্বাধীনতা রক্ষায় দ্রুত নির্বাচন চাইলেন তারেক রহমান। শিল্প কারখানায় অরাজকতার চেষ্টা করছে আওয়ামী লীগের প্রেতাত্মা, বললেন মির্জা ফখরুল। সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। দলীয় প্রভাবমুক্ত নতুন তথ্য কমিশন গঠনের পরামর্শ টিআইবির। অন্তর্বর্তী সরকারকে আবেগের বশে কিছু না করার আহ্বান জামায়াত আমিরের। ভুল ভ্রান্তি ভুলে ইসলামী দলগুলোকে ঐক্যের ডাক চরমোনাই পীরের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ডেলিগেট ফর্ম বিতরণ নিয়ে বাফুফেতে একাধিক কর্তা লাঞ্ছিতের অভিযোগ। অশান্ত পরিবেশ সৃষ্টি করছে বহিরাগতরা, দাবি সাধারণ সম্পাদকের। একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এটা আপনার পরবর্তীতে জানতে পারবেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ইসরায়েলি বিমান হামলাতেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বাংকার বিধ্বংসী বোমায় নিহত হন নাসরাল্লাহ। এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর হেডকোয়ার্টার লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৮ জনের, যার মধ্যে নাসরাল্লাহর মেয়ে জয়নব নাসরাল্লাহ রয়েছেন। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। ৫,০০০ পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বোমার তাণ্ডবে প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর পাশাপাশি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। তিনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই চলে গেছেন। নাসরাল্লাহ তার শহীদ ও মহান সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে আমাদের পথ দেখিয়েছেন। হিজবুল্লাহ লড়াই এখানেই থেমে যাবে না। গাজার ফিলিস্তিনের পক্ষে এটি শত্রুদের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখবে। ভয়াবহ এ হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লাহরও। শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল তার। এদিকে নাসরাল্লাহর মৃত্যুর পর তেল আবিবের হুঁশিয়ারি, ইসরায়েলের বিরোধীদের এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। এটি শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে, এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি, সেটা উত্তর, দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানই হোক না কেন। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় ৭ লাখ লেবানিজের বাস এলাকাটিতে। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের পতন ঘটানোর মাধ্যমে বদলা নেওয়া হবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর এমনই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো। এদিকে শেষ বিজয় হিজবুল্লাহরই হবে বলে আশ্বাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। জানিয়েছেন, ইসরায়েলের বর্বরতার সমুচিত জবাব দেবে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর শোকের মাতম চলছে হিজবুল্লাহ সমর্থকদের মাঝে। লেবানন জুড়েই চলছে শোক। তার ওপর প্রতিশোধের স্পৃহা এতটুকু কমেনি দেশটির সাধারণ মানুষের। ইসরায়েলিরা মৃত্যু, নাসরাল্লাহর জুতার ধুলাও ইসরায়েলিদের চেয়ে মূল্যবান। তারা আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু আমরা পিছু হটব না কোনোভাবে। শোকের সাগরে ভাসছেন ইরাক, মিশর, জর্ডান, সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মানুষ। যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার দাবি তাদের। জাতিগত পরিচয় আর নিজেদের অধিকারের জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা। এত রক্তপাত, এত ত্যাগ ওরা বৃথা যেতে দেবে না। নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করবে ওরা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েলিরা আরও একবার তাদের কুৎসিত চেহারা বিশ্ববাসীকে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর মতো ক্ষতি অপূরণীয়, আর সে যদি একটি দলের যোগ্য প্রধান হয়ে থাকে তবে তা অবশ্যই মর্মান্তিক। হিজবুল্লাহ ধ্বংস হয়নি, কাঙ্ক্ষিত বিজয় হিজবুল্লাহ অর্জন করবে। গাজা, লেবানন কিংবা পশ্চিম তীরের সামরিক বাহিনীকে ধ্বংস করতে পারলে বেসামরিক নাগরিক, নারী, শিশু অন্যান্য স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালাতো না নেতানিয়াহু বাহিনী। হিজবুল্লাহ প্রধানের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছে হামাস ও হুতি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন ১৫৮১ জন এবং আহত হয়েছেন ৩১,০০০-এর বেশি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। সদস্য সচিব তারেক রেজা বলেন, প্রাথমিকভাবে এমআইএস এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে। আহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শহীদদের মধ্যে তরুণদের সংখ্যা সবথেকে বেশি বলেও জানান তিনি। পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে যা গণ অভ্যুত্থানে রূপ নেয়, পতন ঘটে হাসিনা সরকারের। আন্দোলনের শুরু থেকে দমনপীড়ন চললেও জুলাইয়ের মাঝামাঝি থেকে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাথে যোগ দেয় আওয়ামী অস্ত্রধারীরা। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, জারি হয় কারফিউ। এমন বর্বরতা সত্ত্বেও আন্দোলন দমেনি, বরং ছড়িয়েছে পুরো দেশে, যাতে যোগ দিয়েছে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। এই অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদ হন অসংখ্য মানুষ। অঙ্গহানি সহ গুরুতর আহতদের স্থান সংকুলান হয়নি হাসপাতালে। স্বৈরাচারের পতনের পর হতাহতদের তথ্য সংগ্রহ শুরু করে অন্তর্বর্তী সরকার। এক পর্যায়ে জানা যায় শহীদের সংখ্যা ৭ শতাধিক। এবার বলা হচ্ছে এটি ১৫০০-এর বেশি। টিএসসিতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও নাগরিক কমিটির এই যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ ও আহতদের বেশিরভাগই তরুণ। পুরো তথ্য এখনো সংগ্রহ করা শেষ হয়নি। ডিডুপ্লিকেশনের কাজটা যেহেতু আমাদের শেষ হয়নি, সেহেতু আমরা বলে দিতে পারছি না যে ৩১,০০০ আহত, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন ৩১,০০০ প্লাস। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে, যেটি আসলে আমাদের ১৫৮১ আজকে দাঁড়িয়েছে। তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু ৭০৮ জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, শহীদ পরিবারের সদস্যদের তালিকা ও পরিচয় নিয়ম অনুযায়ী প্রকাশ করা হবে, কেননা শহীদদের নিয়ে রাজনীতির চেষ্টা করা হয়। আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল। তরুণরা যেহেতু এই আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল, সেখানে আমরা দেখেছি 18 থেকে 30-এর মধ্যে অ্যাভারেজ রেশিওটা অনেক বেশি। তালিকা প্রণয়নের কাজে আসুন্না ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ বেশ কয়েকটি সংস্থার সাহায্য নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে ঢাকায় ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন,
প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা স্থানীয় সময় রাত 9:30টায় রওনা হয়েছেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত 2:15টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। 4 দিনের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ছোট বড় 40টি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও 16 জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন তিনি। গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনে তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনে শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দেশের কোনো সেক্টর যাতে অস্থিতিশীল না হয় তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের ঢল ঝিনাইদহের পায়রা চত্বরে। দীর্ঘ 16 বছর পর জেলার প্রাণকেন্দ্রে বিএনপির বড় পর্যায়ে সমাবেশ। সকাল থেকেই দলে দলে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের সম্মানে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গণতন্ত্রে ফিরতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার মুক্ত রাজনীতিতে আকস্মিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিল না। তাই জনগণের আস্থার মর্যাদা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকেই। দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখানে একটি কিন্তু রয়েছে, প্রিয় ভাই বোনেরা। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। কোনোভাবেই যেন দেশে আবার ফ্যাসিজম মাথাচাড়া দিতে না পারে সে বিষয়েও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, আর এর পেছনে আছেন পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে শ্রমিক দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করা জরুরি। গার্মেন্টস ও ওষুধ শিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের সমাবেশ। শনিবার দুপুরের পর থেকে সর্বস্তরের শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে। শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতাকে কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। শিল্প কারখানা রক্ষায় জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে মালিকদের সাথে বসে সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বরাবরই শ্রমিকদের ভূমিকা ছিল অপরিসীম। আর এই গাজীপুর শিল্প এলাকায় প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষের বাস। তাদের সাথে সংহতি রেখে তাদের যে বেতন ভাতা পরিশোধের দাবি, সেটাই আরেকবার উত্থাপন করলো বিএনপি। একই সাথে পরাজিত ফ্যাসিস্ট শক্তি যাতে শিল্প কারখানায় নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য সতর্কবার্তা দিল দলটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, কোনাবাড়ী, গাজীপুর।
বিভক্তি নয়, জাতি গড়ার হাতিয়ার ঐক্য, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চুয়াডাঙ্গায় এক সমাবেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বিপ্লবের চেতনাকে ধারণ করে কাজ করা। অন্যদিকে রাজধানীতে এক সভায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমি আপনাদের চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামের উদ্যোগে জেলার দায়িত্বশীল নেতাদের সমাবেশে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে ছাত্র জনতার বিপ্লবের চেতনা ধারণের আহ্বান জানান। বলেন, জাতির প্রত্যাশার বাইরে গিয়ে কিছু করা ঠিক হবে না। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বিভক্তি নয়, ঐক্যই হবে জাতি গড়ার হাতিয়ার। যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। অন্যদিকে রাজধানীতে এক সম্মেলনে নিজেদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জাতির কাছে, সবার কাছে আমি বিশেষ করি, আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে আমাদেরকে মাফ করে দেবেন। আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। এ সময় তিনি সকল বিভেদ ভুলে কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলোকে কাজ করার আহ্বান জানান। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শিগগিরই হবে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ। আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথেও। সিজিএস আয়োজিত এক সংলাপে একথা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি পুলিশে সংস্কারের তাগিদ দেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। এ সময় গেল 15 বছরে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা। দেশের মানবাধিকার পরিস্থিতি আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর সংলাপ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিরা। মানবাধিকার সেটি আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক নানা প্রসঙ্গ। বক্তারা বলেন, সরকারের অধীনে থাকলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সরকারের ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশনও পেতে পারি। আমাদের চাওয়া থাকবে সকল মানবাধিকার সংস্থার কাছে এবং সবার কাছে যেন জানতে পারি যে অ্যাটলিস্ট আমাদের ভাইদের সাথে বা আমাদের স্বজনদের সাথে কি হয়েছে। এ সময় বক্তারা কথা বলেন জুলাই বিপ্লব নিয়েও। বলেন, 15 বছরের আন্দোলনের চূড়ান্ত রূপ হলো জুলাই আগস্ট। এ সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচারে গণতদন্ত কমিশন গঠন করারও দাবি জানান বক্তারা। মানবাধিকারের যে লঙ্ঘনগুলো, এইটি বিবেচনায় আনতে হবে স্বাধীনতার পর থেকে। এই ধারাবাহিক জিনিসটাকে না আনতে চান তাহলে আসলে কখনোই আকাঙ্ক্ষা সে জায়গায় যেতে পারবো না। জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি। সংলাপের প্রধান আলোচক ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। বলেন, পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার। পুলিশ ফোর্স নিডস চেঞ্জ, তারা নিজেরাও চেঞ্জ চাচ্ছে এবং আমি এই প্রমিস করেছিলাম আই উইল চেঞ্জ দেম। তবে পুলিশ কমিশন ইজ আ মাস্ট যদি আমরা পুলিশকে মানবতা পুলিশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও জানান এই উপদেষ্টা। অ্যাডমিনিস্ট্রেশনকেও ম্যানেজ করতে হচ্ছে, তাদেরকেও এটা রিঅর্গানাইজ করতে হচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ইনশাল্লাহ রোডম্যাপ আশা করি রোডম্যাপ হবেই। আলোচনার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিচার করতে হবে প্রকৃত অপরাধীদের, তবে ভয়ের কোনো সংস্কৃতি তৈরি করা যাবে না। দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না। কথা না শুনলে 1 মাসের মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানীর ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 3য় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, গণ অধিকার পরিষদ কাউকে পরোয়া করে না। সরকারের সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারে থাকা কয়েকজন উপদেষ্টার বিগত 15 বছরের অবদান নিয়েও প্রশ্ন তোলেন নূর। এ সময় তিনি পার্বত্য এলাকায় অস্থিতিশীলতা তৈরির পেছনে ভারত কাজ করছে বলেও অভিযোগ করেন। সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করুন। পরিষ্কার। তথ্য অধিকার আইনের দুর্বলতা দূর করে ঢেলে সাজানোর পরামর্শ দিল টিআইবি। নতুন বাংলাদেশে দলীয় প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠনের আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ছিল সভা। সেখানেই তিনি এসব কথা বলেন। জানান, বাংলাদেশের যতগুলো কমিশন আছে সবগুলোই অবসরপ্রাপ্ত দলীয় লোকদের মাধ্যমে নিয়ন্ত্রিত। কোনো কমিশনই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ সময় দলীয় প্রভাবমুক্ত কমিশন গঠনের উপর বারবারই করেন গুরুত্বারোপ। বলেন, তথ্য অধিকার কমিশন গঠনে যা অর্জিত হয়েছে সবটাই কাগজে কলমে, এটি মানুষের তেমন কোনো কাজে আসেনি মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে তাদের ট্র্যাক রেকর্ড উপরে নির্ভর করে এমন ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে যাদের উপরে আস্থা থাকবে জনগণের, যে তারা আসলে তথ্য কমিশনের মতো কমিশনের নেতৃত্ব দিতে পারে। তথ্য অধিকার আইনটিকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যাতে করে যেই স্বপ্ন নিয়ে আইনটি প্রতিষ্ঠিত ছিল সেটি বাস্তবায়নে সফল হয়। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত 10 সদস্যের সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কমিটি বাতিল করা হয়। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হলো। গত 21 সেপ্টেম্বর এনসিটিবি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে 10 সদস্যের ওই সমন্বয় কমিটি গঠন করা হয়। তবে কমিটির 2 জন সদস্যকে নিয়ে আপত্তি তোলেন ইসলামী স্কলার, রাজনৈতিক নেতৃত্ব ও শিক্ষাবিদরা। নানা আলোচনার সমালোচনার প্রেক্ষাপটে অবশেষে সেই কমিটি বাতিল করা হলো। গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছে ছাত্রলীগ। সকালে বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে কেক কাটেন নেতাকর্মীরা। পরে শোভাযাত্রা বের করেন তারা। ক্যাম্পাস ঘুরে সড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে পণ্ড হয়ে যায় শোভাযাত্রা। পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার শঙ্কায় বাধা দেওয়া হয়েছে। বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। ছাত্র জনতার আন্দোলনে আহতদের তালিকা করে সুচিকিৎসা ও পুনর্বাসন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহত রোগীদের দেখতে যান তিনি। এ সময় আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। মাহমুদুর রহমান বলেন, সবার চিকিৎসা দরকার মুখে বললে হবে না, তালিকা করে সুচিকিৎসা নিশ্চিত সহ বিভিন্ন স্থানে আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি জানান, আগামীকাল তাকে জেলে যেতে হবে। মুক্ত হয়ে অধিকার আদায়ের আন্দোলনে নামার ঘোষণা দেন মাহমুদুর রহমান। অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না। আমি আরো দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই। আমি দাবি করছি, কেন এখনো সবার তালিকা করা হয় নাই, কার কি দরকার, কার কতটা চিকিৎসা দরকার। খালি বললে হবে না এই সরকারের যে সবার চিকিৎসা ফ্রি, মুখে বললে হবে না, এটা প্রত্যেকের তালিকা করতে হবে এবং কার কি প্রয়োজন এটা স্পেসিফিক্যালি জানতে হবে। তীব্র জ্বর সাথে রক্তক্ষরণ, গুরুতর সব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। কেউ ভুগছেন 3 দিন তো কেউ 1 সপ্তাহের বেশি। স্বজনরা বলছেন, রক্তক্ষরণের কারণে রোগীদের বাড়ছে দুর্বলতা। চিকিৎসা বা রক্তদানের মাধ্যমে প্লাটিলেট বাড়লেও কোনোভাবেই কাটানো যাচ্ছে না
ক্লান্তি ভাব বা অবসাদ। এদিকে আজও ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলের মহিলা ওয়ার্ডের চিত্র এটি। ডেঙ্গুর জন্য নির্ধারিত 40টি বেডের প্রতিটিতেই ভর্তি আছে রোগী। এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই মোহাম্মদপুর, আদাবর, বসিলা ও ফার্মগেট এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হবার পর অনেকেই ভুগছেন রক্তক্ষরণ জনিত সমস্যায়। রিপোর্ট NS1 করা হয়েছে, ওখানে ওরা নেগেটিভ রিপোর্ট আসছিল, কিন্তু তার সিমটম চেঞ্জ হচ্ছিল না। টানা 4 দিন আমরা ওয়েট করেছিলাম, মানে বুধবার পর্যন্ত। দেখলাম যে তার পুরো শরীর ব্যথা, সিমটমের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর, বমির সাথে ব্লিডিং হচ্ছিল। তারপরে দাঁতের গোড়া দিয়ে পিনকি দিয়ে রক্ত আসতেছিল। আগের থেকে 22 তারিখ থেকে শুরু হয়, আজকে ওর 7ম-8ম দিন। শুরুর দিকে ছিল আপনার মাথা ব্যথা, জ্বর, বমি ভাব ছিল। জ্বরটা কন্ট্রোলে আসতেছিল না প্রথম 2-3 দিন, তারপরে 3-4 দিন থেকে এখন আর কি একটু কমে গেছে। আজকে ওকে রিলিজ করবে। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত এই হাসপাতালেই ভর্তি হয়েছেন 25 জন রোগী। শুরুটা তীব্র জ্বর দিয়ে হলেও অনেকের শরীরেই 3 দিন পর দেখা দিয়েছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। আবার কাশ, আবার পাতলা পায়খানা, বমি, একটার লেগে আনছি 14টা একসাথে। জ্বর ছিল, প্রচুর জ্বর ছিল, অতিরিক্ত জ্বর ছিল, ধারণার বাইরে। মহিলা ওয়ার্ডের মতোই অবস্থা পুরুষ ওয়ার্ডের। 60 সিটের এই ওয়ার্ড কানায় কানায় পূর্ণ। ডেঙ্গুর ভয়াবহতায় শুধু রোগী নয়, আতঙ্কিত রোগীর স্বজনরাও। রক্ত দিচ্ছে ওনার আপনার এই পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, তারপরে প্লাটিয়ার 12,000-এর নিচে চলে আসছে। তো ডাক্তার বলছে যে এটা নিচে গেলে দিতে হয়, এরকম না, কিন্তু ওনার ব্লাড শরীরে কম, এই জন্য দিতে হচ্ছে। ডেঙ্গুর অনেকগুলো রক্তর কণিকা কমে গিয়েছিল এবং তার অ্যাজমার সমস্যা ছিল, বিভিন্ন রকম সমস্যা সে জর্জরিত। আজকে 3-4 দিন তার চিকিৎসার পরে মোটামুটি একটু ভালো লক্ষণ দেখা যাইতেছে। ডেঙ্গু পজিটিভ নাই, ডেঙ্গু নেগেটিভ আসছে, কিন্তু প্লাটিনেট 21,000 চলে আসছে। কিন্তু ওরা রেফার করছে যে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করেন, যেহেতু প্লাটিনেট কমে গেছে, এই জন্য মূলত হাসপাতালে ভর্তি। শ্বাসকষ্ট আছে মাঝে মধ্যে, মনে হয় যে অক্সিজেন নিলে ভালো বোধ করবে, এই জন্য অক্সিজেন দেওয়া হয়েছে। দ্রুতই কার্যকরী পদক্ষেপ দিতে না পারলে অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বাড়বে, এমনই শঙ্কা কর্তব্যরত চিকিৎসকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাকারিয়া নামে অপহরণ হওয়া এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে এই ঘটনায় মুক্তিপণ দাবিকারী 7 জন অপহরণকারীকেও আটক করা হয়। তাদের থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি। ডিএমপির একটি টিম এই অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকালে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে জাকারিয়া নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। এরপর চলে নির্যাতন। এক পর্যায়ে জাকারিয়ার পরিবারের কাছে ফোনে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শুক্রবার যাত্রাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একাধিক টিম। তোর হাজবেন্ডের যদি পাইতে চাও তাহলে যা বলতে আছি তাই শুনবি, আজে বাজে কথা বলতে আছে। এক সময় 5 লাখ টাকা দাবি করে 10 লাখ চায়, তাই আমরা এই ডিবি অফিসার স্যারদের পরামর্শ নিয়ে তারপর আমরা 25,000 টাকা তামাই পাঠাইছি আর কি বিকাশে। পুলিশ জানায় জাকারিয়ার পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নাম্বারে 25,000 টাকা পাঠানো হয়। ওই টাকা তুলতে গেলে অপহরণকারী দলের একজনের স্ত্রীকে হাতে নাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরানা পল্টন থেকে জাকারিয়াকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 7 জন অপহরণকারীকে। পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবিরের, সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। আমরা আরও 6 জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 7 অপহরণকারীর কাছ থেকে 2টি পিস্তল, 4টি ম্যাগজিন, 18 রাউন্ড গুলি এবং ইসলামী ব্যাংকের একটি চেক বই, একটি সিপিইউ এবং একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়। একটি বড় অপহরণকারী চক্রের সাথে জড়িত এবং অস্ত্র ব্যবসায়ী, ডিলার, কারণ একেবারে নতুন চকচকে অস্ত্র আপনারা দেখেছেন। আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে। এখন জাকারিয়াকে অপহরণে জড়িত বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বাকিদেরকে আইনের আওতায় নিয়ে আসার
চেষ্টা চালাচ্ছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তারা উত্তরায় দুর্গোৎসব পালনে বাধা, মন্দির জবরদখল ও স্কুলে গীতাপাঠ বন্ধের অভিযোগ করেন। এছাড়া রংপুরে হিজাব পরিধান বাধ্যতামূলক ও কোরআনের আয়াত মুখস্থ করতে বাধ্য করারও অভিযোগ করেন বক্তারা। সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানানো হয়। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি জানান তারা। বাফুফে নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে ফেডারেশনে। এ সময় একাধিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায়, যদিও তা অস্বীকার করেন ডেলিগেটরা। বিভিন্ন অসঙ্গতি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাফুফে ভবনে উপস্থিত হন তারা। ডেলিগেটদের সাথে আগত কিছু বহিরাগতরা বাফুফেতে অশান্ত পরিবেশ তৈরি করেছেন বলে দাবি বাফুফে সাধারণ সম্পাদকের। সময় যত যাচ্ছে ততই আলোচনায় আসছে বাফুফে নির্বাচন। সেই সাথে ছড়াচ্ছে উত্তেজনা। ডেলিগেট ফর্ম বিতরণের অনিয়ম নিয়ে বাফুফের একাধিক কর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগও আসে এদিন। সংগঠনটির করিডরে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। উত্তপ্ত বাক্য বিনিময়ে অশান্ত হয়ে ওঠে বাফুফে ভবন। পরিস্থিতি সামাল দিতে আসে আইনশৃঙ্খলা বাহিনী। দুপক্ষকে শান্ত করে বাফুফে ভবন ত্যাগ করেন তারা। ডেলিগেটদের অভিযোগ, ফেনী ডিএফএ সহ বিভিন্ন সংস্থার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ঝাড়েন উপস্থিত সাংবাদিকদের উপরও। বিভিন্ন ডিএফের প্রেসিডেন্ট যারা হত্যা মামলার আসামি, এইরকম প্রায় 25 থেকে 30 জন আছে, তাদেরকে ডেকে ডেকে এনে এখানে তাদের হাতে চিঠি দেওয়া হচ্ছে। এখান থেকে হাতে হাতে চিঠি দিয়ে সেই হত্যা মামলার আসামিরা তারা গর্তে ঢুকে আছে। পুলিশ তাদের এলাকায় খুঁজছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছে তাদেরকে ডেকে এনে, যারা যে তপন ভাই বললেন হত্যা মামলার আসামি, বিভিন্ন এলিগেশন রয়েছে, তাদেরকে ডেকে এনে গোপনে সই করে ফর্মগুলি রেখেছেন। বিপত্তিটা এখানেই। আমরা বিএফএফকে বারবার বলেছি। কিছু ডেলিগেট নির্বাচন বিষয় নিয়ে সমস্যা নিয়ে বাফুফেতে আসেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেটশিপ যে আমাদের কাউন্সিলর হবে সামনে, সেটার কমপ্লেন করার জন্য আমরা তাদের বলেছি যে আমরা নিয়ম অনুযায়ী আমরা সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি। তারা একটা কমপ্লেন করেছে, আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি এবং আমরা এটা খতিয়ে দেখব। একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এটা আপনার পরবর্তীতে জানতে পারবেন। এদিকে এখনও ঘোলাটে পরিস্থিতি আছে শেখ রাসেল কেসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরশিপ বিষয়টি নিয়ে। ফিফার কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হলেও এখনও কোনো জবাব আসেনি বলে জানান তুষার। আমি অফিসিয়ালিভাবে লিখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি অফিসিয়ালি রিপ্লাই পাই না। এইটা আসলে আমি বলতে চাই, যদি তাদের কোনো ফিডব্যাক থাকতো আমাকে সময়ের মধ্যেই জানিয়ে দিত। এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ও তাবিত আওয়াল। 5 অক্টোবর নির্বাচন কমিশন গঠনের পর 3 সপ্তাহ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।